রাজনীতির ভেতরেও যে কত ধরনের রাজনীতি থাকে তা সাদা চোখে দেখা মুশকিল। বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত মাঠে চলমান জুলাই পদযাত্রা ঘিরে নতুন করে এক নজিরবিহীন রাজনৈতিক নাটকীয়তা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ তুঙ্গে উঠেছে। একদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা, অন্যদিকে জোটসঙ্গী জামায়াতে ইসলামীর প্রভাবশালী সাবেক ছাত্রনেতার বিস্ফোরক বার্তা। যে মুহূর্তে এনসিপি হামলার অভিযোগের তীর ছুঁড়ছিল তাদের রাজপথের প্রতিপক্ষের দিকে, অর্থাৎ বিএনপি সরকারের দিকে, ঠিক সেই মুহূর্তে তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বসেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত জাহিদুল ইসলাম। গত 30 জুলাই দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার এক মুহূর্তের পোস্ট পুরো রাজনৈতিক অঙ্গনে এক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। এনসিপি কি সত্যিই রাজপথে মার খাচ্ছে, নাকি প্রধান বিরোধী দল হওয়ার খায়েশে এটি তাদেরই সাজানো কোনো ফিক্স ম্যাচ? জাহিদুল ইসলামের এই স্ট্যাটাসের পর একটি প্রশ্ন সামনে আসে, এনসিপি কি সত্যিই রাজপথে মার খাচ্ছে, নাকি প্রধান বিরোধী দল হওয়ার খায়েশে এটি তাদেরই সাজানো কোনো ফিক্স ম্যাচ? রাজনীতির পেছনের গোপন খবর, রাজপথের মারামারি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র কাদা ছোড়াছড়ির পুরো সমীকরণ নিয়ে আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। চলতি জুলাই মাসকে কেন্দ্র করে দেশজুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু কর্মসূচি শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলার মুখে পড়তে হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্বকে। হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, সবখানেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা এবং পুলিশি বাধার ঘটনা ঘটে। এনসিপির রক্তঝরা ছবি আর আহত নেতাকর্মীদের ছবি যখন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক তখনই 30 জুলাই মধ্যরাতে এক অবিশ্বাস্য টুইস্ট নিয়ে হাজির হন শিবিরের সাবেক প্রভাবশালী সভাপতি জাহিদুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি খোলামেলাভাবে লেখেন, হবিগঞ্জে ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে তা হলো জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন অর্থাৎ পাবলিক সিম্প্যাথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। জাহিদুল ইসলামের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই এনসিপি ও জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী বাগযুদ্ধ শুরু হয়। শিবিরের সাবেক প্রধানের মূল দাবি ছিল 2024-এর গণ অভ্যুত্থানে রাজপথে জামায়াতে ইসলামীর যে অসামান্য রাজনৈতিক ভূমিকা ছিল, জুলাই স্মরণে এনসিপি নিজেদের উপর পরিকল্পিতভাবে হামলা ঘটিয়ে সেই অবদানকে ধামাচাপা দিচ্ছে এবং একচ্ছত্র পাবলিক সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা করছে। আর এখানে ইন্ধন যোগাচ্ছে স্বয়ং বিএনপি। যদিও পোস্টটি করার মাত্র 1 ঘন্টার ব্যবধানে তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি তা ডিলিট করে ফেলেন, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। জাহিদুল ইসলামের পোস্ট ডিলিট হলেও বিতর্কের আগুন নেভেনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ফেসবুকে এক বিস্ফোরক পাল্টা পোস্ট নিয়ে হাজির হন। জাহিদুল ইসলামকে কড়া ভাষায় আক্রমণ করে মনিরা শারমিন জামায়াত থেকে সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লেখেন, 17 বছরের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দেওয়া হয়েছিল তা এই জুলাই মাসেই ঘটেছে। জামায়াত জুলাই মাসে কেবল আলোচনাতেই ছিল না, বরং চরম বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছে। পোস্টের শেষে জাহিদুল ইসলামের মানসিক সুস্থতা নিয়ে তিনি ব্যঙ্গ করেন, লেখেন, আপনার আরোগ্য কামনা করি, আমিন। শিবির নেতারা বলছেন, জাহিদুল ইসলাম কোনো অর্বাচীন বা বেফাঁস কথা বলা রাজনৈতিক নেতা নন। গত কয়েক বছর ধরে তার রাজনৈতিক বক্তব্য পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত হিসেবি এবং প্রজ্ঞার সাথে রাজনৈতিক চাল চালেন। ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে থাকাকালে তার মেধা ও কৌশলী নেতৃত্বের কারণেই দেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি অভূতপূর্ব সাফল্য এবং বিপুল জয় অর্জন করেছিল। তার নেতৃত্বেই জয়ী হয়েছিল ডাকসু, জাকসু, রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে তার অবদান অতুলনীয়। সুতরাং মধ্যরাতে পোস্ট দিয়ে মুছে ফেললেও জাহিদুল ইসলাম যে ফ্যাক্ট বা রাজনৈতিক সত্যটি উন্মোচন করেছেন তার রাজনীতি বিশ্লেষকদের কাছে এক খোলা বইয়ের মতো। তারা বলছেন, এনসিপি যতই অপ্রাপ্ত বয়স্কের মতো রাজনীতি করুক না কেন, একই জোটে থাকা অবস্থায় সাবেক শিবির সভাপতির এমন পোস্ট হয়তো কৌশলগতভাবে সময়োপযোগী হয়নি, কিন্তু তিনি যে তথ্য ও রাজনৈতিক সমীকরণ তুলে ধরেছেন
তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। সংসদে বা রাজপথে প্রধান বিরোধী দল হওয়ার এক অনিয়ন্ত্রিত খায়েশ এনসিপি নেতৃত্বের কথাবার্তায় স্পষ্ট। আর বাংলাদেশের রাজনীতিতে রাতারাতি প্রধান শক্তি হয়ে ওঠার একমাত্র জনপ্রিয় মাধ্যম হল জাতীয় সহানুভূতি বা পাবলিক সিম্প্যাথি কুড়ানো। কাগজে কলমে এনসিপি জামায়াতের সাথে সমঝোতা বজায় রাখার ভান করলেও ভেতরে সত্যটা ভিন্ন। দলটির শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাকর্মী সারাক্ষণ জামায়াতের গোষ্ঠী উদ্ধার করার রাজনীতিতেই লিপ্ত আছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় নির্বাচনে জোট না হলে ভোটের আগেই এনসিপি টুকরো টুকরো হয়ে ভেঙে যেত। দলটির ৩০ জনের বেশি নেতাকর্মী জোটের বিরুদ্ধে স্বাক্ষর করলেও দল বাঁচানোর তাগিদে ১০০ জনের বেশি নেতাকর্মী স্বাক্ষর করে শেষ মুহূর্তে জামায়াতের নেতৃত্বাধীন জোটে আসে। সেই জোটের উপর ভর করেই জামায়াতের ভোট এবং মাঠ পর্যায়ের ক্যাডারদের অক্লান্ত পরিশ্রমে এনসিপি সংসদে কথা বলার মতো ৬ জন এমপি উপহার পায়। কিন্তু ভোটের ফলাফলের পরদিন থেকেই চিত্র বদলে যায়। যে জামায়াতের ভোটে সংসদে পা রাখল সেই জামায়াতের বিরুদ্ধেই এনসিপি নেতারা নামেন তথাকথিত মুক্তিযুদ্ধে। গণমাধ্যমে বয়ান সার্কুলেট করা শুরু হয় জামায়াত নাকি এক গৃহপালিত বিরোধী দল বা ব্যর্থ বিরোধী দল। জোটসঙ্গীর বিরুদ্ধে প্রতিনিয়ত নেতিবাচক বয়ান তৈরি করার এই নোংরা কৌশল রাজনীতিতে বিরল। যেখানে কাজ ছিল সরকারের অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলা, সেখানে এনসিপির প্রধান টার্গেট হয়ে দাঁড়ায় জামায়াতে ইসলামী। এনসিপির নেতাদের সাম্প্রতিক কার্যক্রম যেন এক অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। বিশেষ করে ঢাকা কেন্দ্রিক তরুণ কোরামের নোংরা রাজনীতি এবং ডাকসু নির্বাচনে শিবিরের কাছে গোহারা হারার পর সেই পুরনো যন্ত্রণা তারা আজও ভুলতে পারেনি। এর উপর নতুন মাত্রা যোগ করেছে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। গুঞ্জন রয়েছে সেখানে নাকি এক বিতর্কিত তরুণ নেতাকে জোট থেকে প্রার্থী করতে, অর্থাৎ আসিফ মাহমুদকে প্রার্থী করতে জামায়াতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। জামায়াতের সবচেয়ে হেভিওয়েট প্রার্থীকে সরিয়ে দিয়ে, অর্থাৎ সাদিক কায়েমকে সরিয়ে দিয়ে সেখানে আসিফ মাহমুদকে চাওয়া হচ্ছে। রাজনৈতিক সমীকরণ বলছে সিটি নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি হয়তো জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। কিন্তু জোট থেকে বের হয়ে গেলে মাঠে তাদের অবস্থা চরমোনাই বা অন্যান্য ছোট দলগুলোর চেয়েও ভালো থাকার সুযোগ নেই। তাহলে রাজপথে টিকে থাকার মূল মন্ত্র কি? উত্তর হলো সরকারি দলের হাতে অথবা প্রতিপক্ষের হাতে পরিকল্পিতভাবে মার খাওয়া। তারা ভাবছে মার খাওয়ার মাধ্যমে জাতীয় সহানুভূতি আসবে, রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখা যাবে। তাতে যদি দলের ত্যাগেই কোনো কর্মীর চোখ নষ্ট হয় তাতেও শীর্ষ নেতাদের কিছু আসে যায় না। দল এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং টিকে থাকলেই কেল্লাফতে। অন্যদিকে ক্ষমতাসীন দলও হয়তো চায় এমন একটি অর্বাচীন দলকে যদি বিরোধী দলের মুখ্য ভূমিকায় বসিয়ে দেওয়া যায় তবে সরকারের নিজের বড় কোনো ক্ষতি নেই। ফলে জুলাই সনদ এবং গণভোটের দাবি আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে যে রাজনৈতিক শক্ত ভিত্তি গড়ে তুলেছিল সেটিকে ড্যামেজ করতে সরকার ও এনসিপির মধ্যকার এক অদৃশ্য ফিক্সড ম্যাচ খেলা চলছে বলে অভিমত দিচ্ছেন অভিজ্ঞ রাজনৈতিক মহল। জাহিদুল ইসলামের সেই বিতর্কিত পোস্ট হয়তো সাময়িক বিতর্কের জন্ম দিয়ে মুছে গেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বিভাজন এবং নাটকীয় সমীকরণ তিনি ফাঁস করে দিয়ে গেছেন তার রেশ সহজে থামছে না। অনেকেই বলছেন এনসিপির অফিসে আমেরিকান রাষ্ট্রদূতের বৈঠকের পরই এসব ঘটছে। ফলে জামায়াতকে মাইনাস করে এনসিপিকে বিরোধী দলের আসনের বসানোর যে খেলা, তা যে পাতানো খেলা, এটি নিশ্চিত। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।